ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে এবার সস্তা অস্ত্র বানাচ্ছে আমেরিকা। মোস্তফা খামেনির অবস্থা সংকটাপন্ন, ইরানের নতুন শাসককে কার হাতে যাচ্ছে ইরানের ক্ষমতা। ইরানে আমেরিকা ইসরায়েলের বড় হার, কি ফাঁস করলেন ইরানি কমান্ডার। মার্কিন জেনারেলের সহজ স্বীকারোক্তি, ইরানকে হামলা চালিয়ে দমন করা যাবে না। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান কি এবার আমেরিকার যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে? অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দুর্বলতার তথ্য। যুদ্ধের চাপ সামলাতে মিসাইল ও ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমছে আমেরিকার। তাই এবার বড় পরিবর্তনের পথে ওয়াশিংটন। লক্ষ্য কম খরচে বেশি অস্ত্র। ইরান যুদ্ধের প্রথম মাসেই 850টির বেশি টমাহক ক্রুজ ও 1300টির বেশি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী, সঙ্গে 1000-এর বেশি প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর। কিন্তু সমস্যা হলো, এই গতিতে আর অস্ত্র বানাতে পারছে না আমেরিকার শিল্প কারখানা। যে টমাহক মিসাইল এক মাসেই ব্যবহার হয়েছে 850টির বেশি, তার উৎপাদন এখন বছরে প্রায় 7টি। হিসাবটা একবার ভাবুন তো, এক মাসে ব্যবহার 850 আর এক বছরে উৎপাদন মাত্র 7। এটাই এখন পেন্টাগনের সামনে বড় মাথা ব্যথা। প্যাট্রিয়ট ও থার্ডের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর ছবি। CSIS এর বিশ্লেষণ বলছে, যুদ্ধের আগে আমেরিকার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ ছিল 2200টি। যুদ্ধের পর তা নেমেছে 827টিরও নিচে। থার্ডের মজুদ 452 থেকে নেমে এসেছে 278টিরও নিচে। আর একটি বড় ধাক্কা এসেছে দূরপাল্লার মিসাইলে। রয়টার্সের প্রতিবেদন বলছে, দীর্ঘ সময়ের সংঘাতে আমেরিকা ATACMS ও প্রিসিশন SM এর বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, এগুলো আবার কিভাবে পূর্ণ করবে আমেরিকা? উত্তরটা সহজ নয়, কারণ মিসাইল শুধু টাকা দিলেই তৈরি হয় না, লাগে কারখানা, দক্ষ কর্মী, ইলেকট্রনিক্স। এগুলোর সরবরাহ ব্যবস্থার কোথাও বটলনেক তৈরি হলেই থেমে যায় পুরো উৎপাদন। তাই এবার শুধু মিসাইলের অর্ডার বাড়াচ্ছে না পেন্টাগন, কারখানার ক্ষমতাই বদলে দিতে চাইছে। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেইনবার্গের পাঠানো মেমো অনুযায়ী গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা 21 দিনের মধ্যেই জমা দিতে বলা হয়েছে নির্মাতাদের। আমেরিকা এখন শুধু বেশি অস্ত্র বানাতে চাইছে না, চাইছে কম দামে বেশি অস্ত্রের যোগান দিতে। এখানেই শেষ নয়, পেন্টাগন এবার অস্ত্র নির্মাতাদের বলছে, নিজেদের টাকাও বিনিয়োগ করুন। কত টাকা লাগবে, কত দ্রুত উৎপাদন বাড়ানো যাবে, কোন কোম্পানি নিজস্ব অর্থে সম্প্রসারণে যেতে প্রস্তুত, এসব তথ্য জানতে চাইছে পেন্টাগন। তবে পেন্টাগনের ঘোষিত অনেক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এখনো বাধ্যতামূলক চুক্তিতে নেই। অস্ত্র অর্ডারে দরকার কংগ্রেসের অর্থ অনুমোদন। আমেরিকার দুশ্চিন্তা এখন শুধু ইরান যুদ্ধ নয়, চীনও একটি বড় কৌশলগত উদ্বেগ। CSIS এর সতর্কতা, বর্তমান অস্ত্র ক্ষয় আমেরিকার প্রস্তুতিতে একটি উইন্ডো অফ ভালনারেবিলিটি তৈরি করেছে। কিন্তু আসল প্রশ্নের উত্তরটা এখনো বাকি। ইরানের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রের খবর, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একাধিক সূত্রের দাবি, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এমনকি সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14 এর একটি প্রতিবেদনে মোস্তফা খামেনির অবস্থা অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করা হয়েছে, যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা ও ইসরায়েলের যৌথ এক হামলায় নিহত হওয়ার পর তার পুত্র মোস্তফা খামেনি শীর্ষ পদে অধিষ্ঠিত হন। কিন্তু ওই একই হামলায় মোস্তফা নিজেও গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যায়। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি প্রকাশ্যে অনুপস্থিত।
সবচেয়ে বড় সংশয় তৈরি হয় যখন নিজের বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং পরিবারের অন্যান্য সদস্যদের শেষকৃত্য অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। একজন শীর্ষ রাষ্ট্রপ্রধান ও পুত্র হিসেবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতি জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়। তখন থেকেই জোর চর্চা শুরু হয় মোস্তফা খামেনি আদৌ সুস্থ আছেন তো, নাকি তিনিও হামলায় প্রাণ হারিয়েছেন। যদি মোস্তফা খামেনির মৃত্যু হয় বা তিনি দায়িত্ব পালনে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, তবে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে চলবে? ইরানের সংবিধানের 111 ধারা অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার স্পষ্ট নির্দেশ রয়েছে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য 3 সদস্যের একটি বিশেষ অন্তর্বর্তী পরিষদ বা কমিটি অফ ট্রাস্টিজ গঠন হবে। দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্জিয়ান কাউন্সিলের একজন প্রবীণ ধর্মীয় জুরিস্ট বা আইনজ্ঞ। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত এই 3 সদস্যের কাউন্সিলই সর্বোচ্চ নেতার মতো পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক ক্ষমতার অধিকারী হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের মূল দায়িত্ব 88 জন বিশিষ্ট শিয়া ধর্মশাস্ত্রবিদকে নিয়ে গঠিত অ্যাসেম্বলি অফ এক্সপার্ট এর উপর ন্যস্ত। কোনো জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত বৈঠকে বসে নতুন নেতার নাম চূড়ান্ত করে থাকেন। মোস্তফা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আলোচনায় উঠে এসেছে। এদের মধ্যে ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, শীর্ষ সারির আলেম আয়াতুল্লাহ হাশেম হোসেনি বুশেহরি, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মহসিনী এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তেহরানের মাটিতে কি যুদ্ধের হিসাবই উল্টে গেছে? ইরানকে চাপে ফেলতে আমেরিকা আর ইসরায়েল নেমেছিল যুদ্ধে, কিন্তু এখন তেহরান থেকে আসছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরানি কমান্ডারের দাবি, লক্ষ্য অর্জন তো দূরের কথা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে পুরোপুরি ব্যর্থ। আর এই দাবির পেছনে উঠে আসছে এমন এক সামরিক হিসাব যা ওয়াশিংটনের জন্য এখন নতুন মাথা ব্যথা। ইরান বলছে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে শক্তির হিসাব। ইরানে এসে আমেরিকা ইসরায়েল বড় ধাক্কা খেয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাসানজাদের দাবি, ইরানের সামরিক প্রস্তুতি এখন আরো বেশি শক্তিশালী, বিশেষ করে বাসিজ বাহিনীর প্রস্তুতি এখন বড় শক্তি। তিনি আরো দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলের নেতাদের এখন নিজেদের জনগণের সামনেই তাদের ব্যর্থতার জবাব দিতে হচ্ছে। এটি শুধু ইরানি কমান্ডারের দাবি নয়, এর পেছনে রয়েছে যুদ্ধের একটি বড় হিসাব। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্রে অস্ত্রে সমান হওয়ার চেষ্টা করছে না, বরং কম খরচে ড্রোন ও বিপুল মিসাইল দিয়ে চাপ তৈরি করছে। একটি সস্তা ড্রোন ঠেকাতেও তাই আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে $1 বিলিয়ন দামি প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে যুদ্ধ শুধু আকাশে নয়, যুদ্ধ চলছে অস্ত্রের মজুতেও। রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধ দীর্ঘ হলে কত দ্রুত নতুন অস্ত্র তৈরি করতে পারবে আমেরিকা? বর্তমানে প্যাট্রিয়ট ও থার্ড এর মতো প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোরই উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। আর ইরানের কৌশলও পরিষ্কার, আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সঙ্গে সরাসরি পাল্লা নয়, বরং সেই প্রযুক্তির খরচ বাড়িয়ে দেওয়া। এর সঙ্গে যোগ হয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথে উত্তেজনা বাড়লে চাপ শুধু সামরিক থাকবে না, পড়বে বিশ্ব অর্থনীতিতেও। তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি কি ইরানকে দ্রুত ভেঙে দিতে পারছে, নাকি ইরান এমন এক যুদ্ধের মডেল দাঁড় করিয়েছে যেখানে প্রতিটি হামলার সঙ্গেই বাড়ছে আমেরিকার খরচ? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইনের মতে, ইরানের বিরুদ্ধে শুধু বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। গত 6 মাস ধরে চলা এই সংঘাতে সামরিক পদক্ষেপের সীমাবদ্ধতা ও সম্ভাব্য উল্টো ফল নিয়ে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী চলমান এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতে এখন তৎপরতা শুরু করেছে পেন্টাগন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে চুক্তি না হলে ইরানে আরও কঠোর হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন, তবুও প্রশাসনের ভেতরে ভিন্ন সুর শোনা যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছেন জেনারেল কেইন। ইতিমধ্যে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং CIA এর পরিচালক জন আর্টক্লিফের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে ইরানে বিমান হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা বর্তমানে মার্কিন বাহিনীর জন্য বেশ সীমিত হয়ে পড়েছে। গত মাসের শেষের দিকে আইন প্রণেতাদের সামনেও বিষয়টি তুলে ধরেছিলেন কেইন। মূলত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় বড় ধরনের সংঘাতের ঝুঁকি দিন দিন বাড়ছে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে ইরানে নতুন করে বড় হামলা হলে তাদের নিজস্ব জ্বালানি অবকাঠামো পাল্টা আক্রমণের শিকার হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামো ও সেতুতে হামলার হুমকি দিলেও সামরিক ব্যক্তিরা মনে করেন এতে হিতে বিপরীত হতে পারে। এ ধরনের হামলায় ইরানের সাধারণ মানুষ উল্টো বর্তমান সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠতে পারে, যা যুক্তরাষ্ট্রের মূল কৌশলগত লক্ষ্যকে ব্যাহত করবে। তাছাড়া গোলাবারুদ ও অস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ওয়াশিংটনের বর্তমান সামরিক প্রস্তুতিতেও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এমন বাস্তবতায় ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিকল্প কৌশল নিয়ে ভাবছেন জেনারেল কেইন। গত মাসের বৈঠকে তিনি ট্রাম্পের সামনে সামরিক পদক্ষেপের ঝুঁকিগুলো যেমন তুলে ধরেছেন, তেমনি আলোচনার টেবিলে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার উপর জোর দিয়েছিলেন। কেইন মনে করেন বর্তমান পরিস্থিতি থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার জন্য এমন একটি পথ খুঁজতে হবে যা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি প্রতীকী বিজয় এনে দিতে পারে। ইরান যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নতুন কোনো উপায় খোঁজা আসলে পরিস্থিতি যে অনুকূলে নেই তারই একটি নীরব স্বীকারোক্তি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেন্টাগন ও সেন্টকমের পক্ষ থেকে নতুন কৌশল মূল্যায়নের অংশ হিসেবে সম্প্রতি জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে ইমেল পাঠানো হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত না করে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার মতো কোনো কূটনৈতিক চুক্তির মাধ্যমে সংকট নিরসনের কথা ভাবছেন নীতি নির্ধারকেরা। যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার এই প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের ভেতরে অনেক কর্মকর্তা মনে করছেন কেইন হয়তো প্রেসিডেন্টের সামনে আরও দৃঢ় অবস্থান নিতে পারতেন।